উই আর টোটালি ওপেন, আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে, আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে, যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে, না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বলা হয় ভারত সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার, কিন্তু কেন তিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে ভারত সরকারের জন্য আতঙ্ক বনে গিয়েছিলেন? তিনি কি আদৌ ভারতের 7 সিস্টার্স দখলে নিতে চেয়েছিলেন? এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। লুৎফুজ্জামান বাবর 1991 সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15ই ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12ই জুন 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এবং 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ে তিনি পরাজিত হন। 2004 সালে লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। সে সময় ভারতের 7 সিস্টার্স মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেই সময়টাতেই ভারতের জন্য আতঙ্ক বনে যান লুৎফুজ্জামান বাবর। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এস.এম. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদে সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়। এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চাল চলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন। 2005 সালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা, 2004 সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল একটা আতঙ্কের নাম। 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন, যা চীন পাকিস্তান মিলে এত বছরেও করতে পারেনি। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল, তার মধ্যে অন্যতম হলো 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহেল বাকি। প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে।